বর্তমানে আধুনিক যুগে সমাজে ঘটে যাওয়া কোনো কিছুই আর গোপন থাকে না। প্রযুক্তির অগ্রগতির কারণে প্রায় প্রতিটি ঘটনায় অডিও বা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। ছাত্রদের থেকে আপনার যোগ্যতার জায়গাগুলো যদি আলাদা করতে সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে। হঠাৎ করে আবারও দেশে শুরু হলো চরম উত্তেজনা। রাজপথে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতি দেখে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে এবার ট্রাম্পের শর্ত। কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। মহাবিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, কি করতে যাচ্ছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন। সার্জিস আলম বাচ্চা মানুষ, এটা বাবার তাল্লুকদারই না। বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল, ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংসতার পথ বেছে নিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর। এবার এমনই একটি চাঞ্চল্যকর অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আন্দোলনকারীদের দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা পর্ব ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে করাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতি কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনূস সরকার। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তিত দেশের তাবর তাবর নেতা। ঠিক তেমনভাবেই চিন্তিত ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, গণতন্ত্র ফিরে আসুক। তাহলে কি এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বর্তমানে আধুনিক যুগে সমাজে ঘটে যাওয়া কোনো কিছুই আর গোপন থাকে না। প্রযুক্তির অগ্রগতির কারণে প্রায় প্রতিটি ঘটনায় অডিও বা ভিডিও আকারে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। ছাত্রদের থেকে আপনার যোগ্যতার জায়গাগুলো যদি আলাদা করতেন। কি হলো এই সোনার বাংলাদেশে? একের পর এক তাণ্ডব, একের পর এক হামলার শিকার হচ্ছে দেশের সাধারণ জনগণ। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এবার হামলার শিকার দেশের জনগণ নয়। সুষ্ঠু বিচার এরা কখনো করতে পারবে না, কারণ এদের হাত দিয়ে যেখানে হত্যা হয়েছে সেখানে তাদের মাধ্যমে কিন্তু সুষ্ঠু বিচার হবে। সার্জিস আলম বাচ্চা মানুষ, এটা বাবার তাল্লুকদারই না। বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে, আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। মোশাররফ আহমেদ ঠাকুর, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি, অক্টোবরের দিকে তফসিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। শেখ হাসিনার বিচার হওয়া অবধি বিএনপি অপেক্ষা করবে কি? প্রথম কথা হচ্ছে, বিচারের প্রশ্নে একটা প্রচলিত, আপনি নিজেও আইনের ছাত্রী ছিলেন, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। বিচারকে প্রলম্বিত করা যেমন বিচারকে অস্বীকার করা, বিচারকে দ্রুত করা এটা কবরস্থ করা। বিচারের মতো চলতে হবে। এটা শেখ হাসিনার পদ্ধতিতে বিচার করলে চলবে না। প্রথম কথাটা হচ্ছে বিচারের মতো চলতে হবে। বিচারকরা তিনি তার বিবেকের কাছে দায়ী এবং তার স্রষ্টার কাছে দায়ী। এটা যদি মনে করেন তাহলে বিচারের পর্বটা আমি শেষ করলাম।
আর দ্বিতীয়টা হচ্ছে তাল্লুকদারি জমিদারি আর আধুনিক রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্রে ডেমোক্রেসির মধ্যে কমরেড প্রিন্স কি বলবেন এটা যেমন আমি নির্ধারণ করে দিতে পারি না, আমি কি বলবো কমরেড প্রিন্স এটা নির্ধারণ করে দিতে পারেন না। আমি আমারটা বলবো, কমরেড প্রিন্সেরটা কমরেড প্রিন্স বলবেন। আমরা দুইজন ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট, আমাদের মধ্যে কথা হবে, সেটেলমেন্ট হবে। তো সার্জিস আলম বাচ্চা মানুষ, আমি তার প্রতি খুব কঠোর হতে চাই না। এটার উত্তরটা হলো, তাও উত্তরটা হলো একবারে কমপক্ষে এটা বাবার তাল্লুকদারি না, বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন। বঙ্গবন্ধু, আমার বঙ্গবন্ধু শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলাতে না ঝুলানো পর্যন্ত আমি কেউ যেন নির্বাচনের কথা না বলে। আমি বলি হাসিনার ফাঁসি হবে না, যাবজ্জীবন হবে না, মুক্তি পাবেন, এটা কি আমি নির্ধারণ করে দিতে পারি? আমি নির্ধারণ করে দিতে পারি? আমি পারি না। আমি যদি সত্যিকারের গণতন্ত্র এবং বিচার ব্যবস্থায় একটা অবাধ মুক্ত স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করি, তো সেইখানে এই বাচ্চারা ফেসিবাদ বলে সারাক্ষণ, বাট নিজেরা যে ফেসিবাদের মতো করে কথা বলে। আমি আপনার মনে আছে কিনা কি বলে যে গণজাগরণের মঞ্চ, এই মঞ্চতে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। আমি সর্বোচ্চ আমি আপনাকে বলি, আমি একজন লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করা মানুষ এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে 5 তারিখের পরে আমাদের প্রথম শিক্ষাটা হলো আমরা যেন কোনো অবস্থাতেই কারো প্রতি জুলুম না করি, অন্যায় না করি। প্রথম কথাটাই হচ্ছে আমরা যেন কারোর প্রতি কোনো অন্যায় বা জুলুম না করি। এটা যদি এইটুকুন যদি আমরা শিক্ষাটা গ্রহণ করি 5ই আগস্টের থেকে, তাহলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে কমিউনিজম হোক, সাম্যবাদ হোক, ডেমোক্রেসি হোক, কল্যাণ রাষ্ট্র হোক, প্রথম কথা হচ্ছে আমি কারো উপর অন্যায় করব না। আমি আপনাকে বলি যে সারা পৃথিবী জুড়ে এখন যেমন জাতিসংঘ যদি আপনি যদি প্রথমেই যদি বলেন যে ফাঁসি চাই, এই না ফাঁসি চাই, তা জাতিসংঘ আপনাকে এই কার্যে কোনো প্রকার সহায়তা দেবে না। আপনি বলবেন যে ইউ শুড এনশিওর দ্য জাস্টিস এনশিওর করো, ন্যাচারাল জাস্টিস, টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস। আমার সংগ্রামটা হচ্ছে টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস, ন্যায় বিচারটা আমি নিশ্চিত করতে চাই। আমার ধর্মে যদি আপনাকে আমি বলতেছি, আমার ধর্মে যদি একেবারে খুব প্রচলিত একটা আয়াত যেটা সবার মুখস্থ আছে, বিশ্বাসী অবিশ্বাসী সবারই মুখস্থ আছে, সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যে শেষ বিচারের দিনের মালিক। এর অর্থটা হচ্ছে যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করবেন। শুধুমাত্র যদি আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জন্য চাই যেন বিচারের মুখোমুখি না হই। বিচারের মুখোমুখি হলে তো আপনি মহাফেসাদে ফেসে যাবেন। তো শেখ হাসিনা শুধুমাত্র ন্যায় বিচারের মুখোমুখি যদি হয়, জাস্টিসের মুখোমুখি হয়, তো সে 1,500 মানুষকে হত্যা করেছে, তার বিচারটা কি হবে? আমি কি বলে দিব ওর ফাঁসি হবে না যাবজ্জীবন হবে? আমি তো বলবো না। আমি বলবো জাস্ট টু এনশিওর দ্য ন্যাচারাল জাস্টিস ফর শেখ হাসিনা। তো এই জন্য আমি আপনি বলছি যে এই বাচ্চাদের কথাবার্তার মধ্যে সমস্যা আছে। আরেকটা হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলিকে অবিশ্বাস করছেন। রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার পরে আপনি পৃথিবীর সকল কনস্টিটিউশনের একটা মূল ঘটনা আছে। মূল ঘটনাটা হচ্ছে আপনি পরবর্তী পার্লামেন্টকে কখনো আপনি বাধ্যবাধকতার মধ্যে আনতে পারেন না। পরবর্তী পার্লামেন্টের জন্য আপনি দরজা খোলা রাখবেন, অ্যামেন্ডমেন্টের দরজা খোলা রাখতেই হবে তাকে। তো আপনি তার পরবর্তী পার্লামেন্টে হাত পা বেঁধে দিতে পারেন না, যেটা 15th অ্যামেন্ডমেন্টে করছিল, যে হাত পা বেঁধে দেওয়া পরবর্তী পার্লামেন্টের 1/3 কনস্টিটিউশন কেউ সংশোধন করতে পারবে না। এটা কনস্টিটিউশনাল আইনের নীতি বহির্ভূত। তো এই জন্য আমি আপনি বলছি যে আজকে যেটা করতে চান, কোনো রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে
কোনো সংস্কার, যে কোনো সংস্কার করলে এই সংস্কারটা অশ্বডিম্বে পরিণত হবে। আপনি কি এতটুকুই সংস্কার করবেন যে রাজনৈতিক দলগুলির সাথে, রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে আমি তো মোশাররফ ঠাকুর, সংস্কার বাস্তবায়নের পথে রাজনৈতিক দলগুলোর অনৈক্যই কি মূল বাধা? না, আমি আপনাকে বলি যে রাজনৈতিক দলগুলিকে নিয়ে আপনি কমন যে সংস্কারের বিষয়গুলি আছে, যেগুলি যেমন ধরেন 32 বয়স, 32 চাকরির বয়স সীমা, চাকরির বয়স সীমা হচ্ছে 32, এটা নিয়ে কেউ কি আপত্তি করেছে? এইরকম আমাদের সংস্কারের অন্তত 50টি পয়েন্ট আছে। যেমন সে ধরুন ডিসিদেরকে আমরা করবো কিনা, রিটার্নিং অফিসার করবো কিনা। আমাদের অভিজ্ঞতা বলে ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে ভালো করে না, কারণ তার পরবর্তীতে তার প্রমোশন আছে, তার ক্যারিয়ার আছে, সে সচিব পর্যন্ত হতে চায়, উপসচিব থেকে। তো ডিসিদের থেকে আমি আপনাকে বলবো যে সংস্কারের বিষয়বস্তু নির্বাচন কমিশন অফিসার থেকে আমি রিটার্নিং অফিসার করতে পারি কিনা, নির্বাচন কমিশন অফিসার থেকে আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার করতে পারি কিনা, আলোচনা করুন, এক পয়েন্ট সমাধান হয়ে গেল। যে আমার সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি কি। আমি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতা, আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকশন অ্যান্ড অমিশন। তো আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি যদি নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়, আপনার মনে আছে 140 জন না কতজন গাইবান্ধা উপনির্বাচনে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা সরকার নেয় নাই। বাট আমি বলবো যে নির্বাচন কমিশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং এরা যদি এই ব্যবস্থার বিরুদ্ধে সংক্ষুব্ধ হন তাহলে হাইকোর্টের নিচে তার কোনো আপিল হবে না, মানে তার সংক্ষুব্ধতার কি বলে তার প্রতিকার আর কেউ দিতে পারবে না। তো এটা আপনি আসুন না, এইটা আলোচনা করুন, দেখুন এটা 15 ডেজে এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইলো আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে, কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে সেই সংবিধানটা কিন্তু 72-এর সংবিধান। তো 72-এর সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হইলো এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে, বিষয়টা কিভাবে কি করবে এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আসলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে, এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু মর্যাদা পাওয়ার দরকার, সেটুকু সম্মান, সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে। এটা গোপন সূত্রের ভিত্তিতে শিওর হয়ে গেছে। আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতের প্রশাসনিক সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে, আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন যে শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা পায় সে মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে। এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যাইতে পারে। অনেকে মনে করতে পারেন যে আমি
আবল তাবল বলতেছি। আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এইটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এইটাতে কিন্তু এইটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে। এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায়, এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায়, তাইলে কয়েকটা প্রবলেম তৈরি হবে এই দেশে। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে বর্তমান যে ইউনূস সরকারের রোলটা কি? ইউনূস সরকার কোন সংবিধানের ভিত্তিতে, কোন ক্ষমতার ভিত্তিতে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইলো, কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইলো? এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়, এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা। বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে। কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না, এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান। তো সর্বদলীয় সংবিধানটা যখন রচিত হয়, তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছিল। এখন ৭২-এর সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন, তারা যেহেতু ৭২-এর সংবিধানের কাঠামোটা জানেন না, ৭২-এর সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, কাদের মতামতের ভিত্তিতে, কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল, এই ইনফরমেশন গুলো যেহেতু তারা জানেন না, সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে, এটা বলা যায় নিশ্চিতভাবে। বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দ্বিমত পোষণ করে। তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল, বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয়, তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়। অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, ৭১-এর মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, ৭২-এর সংবিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না, বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না। বাংলাদেশ নাম, বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয়, তাহলে অবশ্যই ৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে ৭২-এর সংবিধানের আলোকে রাষ্ট্র শাসন পরিচালিত হবে। এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত। এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে ৭২-এর সংবিধান সমুন্নত রেখে ৭১-এর মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়, এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না। অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক, এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই। আইন আদালত যাই বলেন, যেখানেই যাবেন, যেই প্রাসঙ্গিকতায় আসবেন, সেখানেই আসলে ৭২-এর সংবিধানটার কথাই আসবে। আর ৭২-এর সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায়। আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোনো নথি হাজির করতে পারে না জাতির সামনে, এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না। এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নাই। তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র কার কাছে আছে? এইটা নিয়ে অনেক গুঞ্জন, একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে, যে শেখ হাসিনার পদত্যাগপত্র তাহলে কার কাছে। শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই, এটা শেখ হাসিনা বারবার এটা বলছেন যে উনি পদত্যাগই করে যান নাই বাংলাদেশ থেকে। তো অতএব উনি তো ৭২-এর সংবিধান অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার ইন্টারিম গভর্নমেন্ট একটা কিভাবে তৈরি হয়, এটা একটা জগা খিচুড়ির মতো যদিও হয়ে যায়, তারপরেও তাদের যে বক্তব্য, তারা হাইকোর্টের নির্দেশনা মতে ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করছে। এখন বিষয় হলো, যদি শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করে, বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে শেখ হাসিনা তো যেহেতু পদত্যাগ করে সে যায় নাই, তাহলে সে তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অতএব একজন বৈধ প্রধানমন্ত্রী যে প্রটোকলগুলো পায়, আমার তো মনে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তাকে এই প্রটোকলগুলো দিতে বর্তমান যে সেনাবাহিনী সমর্থিত যে ইন্টারিম গভর্নমেন্ট, যে ছাত্রদের সরকার, তারা বাধ্য হবে। এবং শেখ হাসিনা তার নিরাপত্তা নিশ্চিত না করে অবশ্যই বাংলাদেশে আসবে না। তো বাংলাদেশে যদি সে আসে, এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি-মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায়, যে শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেডলাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে, তখন দেখবেন যে একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে। কারণ আওয়ামী লীগের, শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতা কর্মী যারা যেখানে পালায়ে আছে, দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে, গাদাকা যারা যেখানেই দিছে, সবাই কিন্তু দেশে ফিরে আসবে। অতএব এইটা একটা মেসাকার হয়ে যাইতে পারে যদি তাদেরকে কোন রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়, অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যাইতে পারে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যাইতে পারে বাংলাদেশ, যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয়। আমি আশা করি যে আমাদের আবেগ দিয়ে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় নাই, বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন নাই, অতএব একটা নির্বাচিত সরকার প্রধান হিসেবে উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন, এবং এটা প্রতিরোধ করার সক্ষমতা আমার মনে হয় যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের নাই। অতএব শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি যদিও আওয়ামী লীগের
সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এখন পর্যন্ত যেহেতু নতুন কাউকে নিয়োগ করা হয়নি, অতএব উনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি এবং উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যেহেতু একটা নির্বাচন হয়েছে, সেটা যেরকমই হইতে পারে, সেই নির্বাচন আপনারা মানতে পারেন। গত 17 বছর ধরে শেখ হাসিনা ভারতকে 2 হাত ভরে দিয়েছে। বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? 0 হাত। ট্রানজিট সুবিধা দিয়েছে, সীমান্তে নির্বিচারে গুলি খেয়েছে, বাণিজ্যে ঘাটতি বেড়েছে, এমনকি বাংলাদেশের ভূমি পর্যন্ত দখল করেছে ভারত। অথচ বাংলাদেশ কি পেয়েছে? একরকম কিছুই না। ভারত তাদের 7 সিস্টার্স রাজ্যগুলোর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, অথচ বাংলাদেশের স্বার্থ নিয়ে তারা কোনো মাথা ব্যথাই দেখায় না। ট্রানজিটের নামে ভারতীয় পণ্যবাহী ট্রাক লরি বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়ায়, কিন্তু বিনিময়ে বাংলাদেশ পায় না ন্যায্য ফি। সীমান্তে বিএসএফ এর নির্যাতন যেন একরকম স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নির্বিচারে গুলি চালানো, নিরীহ বাংলাদেশিদের হত্যা করা, এসব যেন তাদের নিত্যদিনের কাজ। সবচেয়ে নৃশংস ব্যাপার হলো ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে এমন বিএসএফ সদস্যদের নিয়োগ দেওয়া হয় যারা বাংলা বোঝে না, বাংলাদেশের প্রতি যাদের রয়েছে আলাদা বিদ্বেষ। ফলে সীমান্ত যেন একরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ভারত বারবার প্রতিশ্রুতি দিয়েছে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার, কিন্তু বাস্তবে কিছুই করেনি। 2024 সালে বিএসএফ এর গুলিতে প্রাণ গিয়েছে 25 জনের, নির্যাতনে মৃত্যু হয়েছে আরো 4 জনের। 2020 সালে নিহত হয়েছিলেন 48 জন, 2021 সালে 18 জন, 2022 সালে 22 জন, 2023 সালে 31 জন। অথচ পাকিস্তান সীমান্তে এমন নির্বিচারে গুলি চালায় না ভারত। কাঁটাতারের ওপর ফেলানির ঝুলে থাকা লাশ বিশ্ব দেখেছে, কিন্তু ভারতীয় আদালত সেই হত্যাকারী বিএসএফ সদস্যদের বেকসুর খালাস দিয়েছে। এমনকি সীমান্ত হত্যার জন্য ভারত কখনো নিজেদের বাহিনীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ আর পিঠ দেখানোর নীতি মানছে না। এবার কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ যদি গুলি চালায় পাল্টা জবাব দিতে হবে। অন্তর্বর্তী সরকার আসার পর বিএসএফ এর সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে অনেক এলাকায় অবৈধভাবে নির্মিত সীমান্ত বেড়া ভাঙতে বাধ্য হয়েছে ভারত। এমনকি সীমান্তের অবৈধ সিসিটিভি ক্যামেরাও খুলে নিতে হয়েছে। এবার সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারত বাধ্য হচ্ছে। বাংলাদেশের কঠোর অবস্থান দেখে বিএসএফ এখন অনেকটাই নমনীয় হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বদলে যাওয়া বাংলাদেশ এবার বিএসএফকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। বাংলাদেশ আর একতরফা সুবিধা দেবে না, এটা এবার ভারতকে বুঝিয়ে দিতে হবে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন দমাতে নৃশংসতার পথ বেছে নিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর। এবার এমনই একটি চাঞ্চল্যকর অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত বছরের জুলাইয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের ছাত্র জনতা। সাবেক সরকারের দাম্ভিকতায় সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং এক পর্যায়ে গিয়ে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় সরকার পতনের এক দফা দাবিতে। অবশেষে গত 5 আগস্ট তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তার আগে আন্দোলন দমনে তিনি নৃশংস ও কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। এবার সেই দমন অভিযানের আরো চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে শোনা যায় আন্দোলনকারীদের দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন স্বয়ং শেখ হাসিনা নিজেই। সবাইকে বলা হচ্ছে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেল, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। যদিও অডিও ফাঁসের বিষয়টি প্রথম সামনে আনেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। গত 28 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই অডিও হাতে পাওয়ার দাবি করেন তিনি। দাবি করা হচ্ছে অডিওটি গত বছরের 19 জুলাইয়ের, যেদিন দেশব্যাপী তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে এবং বহু হতাহতের ঘটনা ঘটে। ওই দিনই আন্দোলন নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করেছিল। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তাকে শেখ হাসিনা বলছেন, র্যাব ডিজিএফআই সহ সবাইকে বলা হয়েছে গুলি করে মেরে ফেলো, যেখানেই গ্যাদারিং দেখা যাবে সেখানে উপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করা হবে। এ সময় শেখ হাসিনা লেথাল উইপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশও দেন।
এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। তবে ফাঁস হওয়া এই অডিও রেকর্ডের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনেও এমন তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হত্যার ঘটনা ঘটেছে। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি ওই প্রতিবেদন গত 12 ফেব্রুয়ারি প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভ দমনের সঙ্গে সরাসরি জড়িত সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেছেন শেখ হাসিনা ও অন্যান্য কর্মকর্তারা একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশ দেন এবং তদারকি করেন। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপ থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। দেশের পরিস্থিতি কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনূস সরকার। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তিত দেশের তাবড় তাবড় নেতা, ঠিক তেমনভাবেই চিন্তিত ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, গণতন্ত্র ফিরে আসুক। তাহলে কি এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প? এর পেছনে কি কোনো শর্ত রাখা হচ্ছে? সেই নিয়েই কথা হয়েছিল বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। চলুন শুনি। এই যে আমরা বলছি যে ট্রাম্পের গ্রিন সিগন্যাল, এই গ্রিন সিগন্যালটা ঠিক কি, মানে তলায় তলায় কি হচ্ছে একটু বলবেন? মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তো এই মুহূর্তে নেই, একটা স্থিতাবস্থা নেই সেখানে, তো সেটা ফেরাতে গেলে ঠিক কি হতে চলেছে, আর ট্রাম্পের গ্রিন সিগন্যালের পর কি বা হবে, একটু যদি ব্রিফ করেন। ধন্যবাদ স্বপন আপনাকে। বাংলাদেশের যেমনটি বলছিলেন যে বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে একটি অর্বের মূল্যক চলছে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, যেখানে রাজনৈতিক কোনো কাঠামো নেই, যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাদের মধ্যে সমন্বয়হীনতা। বিশেষ করে বাংলাদেশে হঠাৎ করে 5 আগস্টের পর যে জঙ্গিপনার উদ্ভব হয়েছে, সেই জঙ্গিপনা বাংলাদেশটাকে খুবই ভাবিয়ে তুলেছে। এবং এই যে জঙ্গিপনা, এটি কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলো যারা আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, ঠিক তারাই কিন্তু এখন বাংলাদেশে এই সরকারের বেনিফিশিয়ারি হিসাবে কাজ করছে বিভিন্ন ক্ষেত্রে। নারীর অগ্রযাত্রা, যেটি বাংলাদেশে দীর্ঘ 2 যুগ ধরে চলে আসছিল খুব ভালোভাবে, আর সেই নারীরা বাংলাদেশের রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তাদের পোশাক আশাক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাদের চাকরি বাকরি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি ঠিক এইখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো, যেহেতু আপনি বাংলাদেশের মহিলাদের অবস্থা নিয়ে বলছেন। আমরা কয়েকদিন আগেই দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে, আজ তাক বাংলায় সেই সংক্রান্ত একটি বিষয়ও আমরা দর্শকদের জন্য উপস্থাপিত করেছি। এক ইমাম তিনি প্রকাশ্য রাস্তায় বলছেন যে রমজান চলছে, পুরুষদের পবিত্রতা বজায় রাখতে হবে, এই সময় চোখের হেফাজত দরকার হয়, সেই কারণে মহিলারা তারা বাড়ির বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া, আর বাড়ির বাইরে বেরোলে বুরখা পরে বেরোন বা পর্দা দিয়ে তারা বেরোন, তাতে করে নাকি চোখের হেফাজত হবে। আমি একটা বিষয় একটু জানতে চাইছি, বাংলাদেশে কি এই রকম অবস্থা বা এই রকম তালিবানি নিদান দিতে এর আগে দেখেছেন? না, এটি তো বললাম যে 5 আগস্টের পর বাংলাদেশে যা একের পর এক ঘটছে, এটি নজিরবিহীন। বাংলাদেশের মানুষ এতটা সাম্প্রদায়িক বা এতটা উগ্রবাদী ছিল না। আজকে যে উগ্রবাদের জন্ম হয়েছে, এটি বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। এটি এই সরকারের আমলেই আমরা দেখেছি। চেষ্টা করেছে বাংলাদেশকে এইভাবে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার, কিন্তু সেটি বারবার ব্যর্থ হয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে তারা সফল হয়ে গেছে। গতকালই ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে আমাদের প্রগতিশীল বা সংস্কৃতি চর্চার একটা অন্যতম জায়গা, ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, সেখানে সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গায়ে ওড়না নিয়ে একজন কথা বলেছেন যে তার গায়ে ওড়না নেই কেন, এবং সেটি তাকে এই বুলিং এর অপরাধে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এবং এই জঙ্গিরা সেই থানা ঘেরাও করে তার কালকে সেখানে অবস্থান করেছে। আজ আদালত থেকে তার মুক্তি হয়ে গেল। তো কে কি পোশাক পরবে সেটা কেউ নির্ধারণ করে দিতে পারে না, এটি তো তার স্বাধীনতার ব্যাপার।
তো স্বাধীনতাটাকে এভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে। তারপরে আপনি যেটা বললেন যে মাইকে বলা হচ্ছে, ইভেন এর আগে কিন্তু আমরা দেখেছি যে একটি গ্রামের বাজারে মাইকিং করে এই উগ্রবাদীরা বলছে যে মহিলারা হাট বাজারে আসতে পারবে না, মার্কেট করতে পারবে না। তো এটা অনেকটা মৌলবাদী শাসনের মধ্যে পড়ে গেছি আমরা। দুঃখজনক হলেও এটাই সত্যি যে আমরা এখন একটি মৌলবাদী গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত, যারা আমাদেরকে শাসন করছে। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। কিন্তু আমার যেখানে এই জায়গা থেকেই প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে কোনো জিনিসের তো একটা চরম সীমা থাকে। তো সেই চরম সীমার দিকে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতি এগিয়ে চলেছে। এবারে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি কি এবারে মানে অ্যাক্টিভ মুডে রয়েছেন? মানে আমরা দেখতে পাচ্ছি যে যিনি প্রধান রয়েছেন আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যেখানে পিস কিপিং ফোর্সের 5টা কন্টিনজেন্ট রয়েছে সেখানে গিয়েছেন, মানে দেশ ছেড়ে তিনি সেখানে গিয়েছেন, কথাবার্তা চলছে, নানান রকম প্রক্রিয়া চলছে। এবারে এর ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী কি আবার শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে বাংলাদেশে? এই রকম সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যাচ্ছে না? এইখানে একটি প্রশ্ন যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। এটি সাধারণ মানুষের কিন্তু এখন জায়গা থেকে উঠে এসছে। এবং আমি আগেও বলেছি যে বাংলাদেশ তো বিপ্লবীদের দেশ, এখানে বহু বিপ্লবীর জন্ম হয়েছে এবং এদেশের মানুষ সেকুলার। কিছু উগ্রবাদী তারা সময় বুঝে সুযোগ নিয়ে তারা আজকে বাংলার বুকে এই সেকুলার একটি জাতির বুকে তারা থাবা বসিয়েছে। এটি আমি আগেও বলেছি যে জুলাই আগস্টে যা হয়েছে বাংলাদেশে, সেটি একটি জঙ্গি হামলা এবং সেই জঙ্গি উগ্রবাদীরাই আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করছে। তো এই ব্যবস্থা চলতে পারে না, এটা বাংলার মানুষ চলতে দেবে না। এক নাম্বার 2 হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা যে তারা বলেন, সেদিন কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন। অনেক সংখ্যা ছিল জঙ্গিদের থেকে, যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গিরা তাকে পেলে মেরে ফেলতো, এটা তো নিয়ে আর কোনো সন্দেহ নেই। তার পরিবারকে নিবংশ করে দেওয়া হতো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, এবং সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর সহযোগিতায় যান, কারণ সেনাবাহিনীর সদস্যরা এসএসএফ সদস্যরা এবং বিমান বাহিনীর বিমান তাকে কিন্তু ভারতের মাটিতে রেখে আসে। তার মানে এটা নিয়ে কোনো কনফিউশন নেই যে শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনাকে স্থানান্তর করা হয়েছে। জঙ্গি মানে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনী কাজ করেছে। হ্যাঁ, এক নাম্বার 2 হচ্ছে যে সেনাপ্রধান বলেছেন যে দেশের দায়িত্বভার আমরা এখন থেকে গ্রহণ করলাম এবং পরবর্তী পরিস্থিতি সামাল না দেওয়া পর্যন্ত এইটা আমরা দায়িত্বে আমাদের থাকবে। এবং তারা কিন্তু একটি নতুন সরকার গঠন হওয়ার পরে ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে বাংলাদেশের এখন এই পর্যন্ত আছে। সুতরাং সেনাবাহিনীর ক্ষমতায় যারা আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক, সেনাবাহিনী কিন্তু তাদের একটা বড় পার্ট, বা সেনাবাহিনীর নেতৃত্ব কিন্তু একটা বড় জায়গায় রয়েছে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে এই জঙ্গিবাদের উত্থানের কারণে, এই উগ্রবাদীদের কর্মকাণ্ডে। যে কারণে সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে আর এই মব সন্ত্রাস চলতে পারে না, এটি ফুল স্টপ, তার মানে পরিপূর্ণভাবে বন্ধের কথা তিনি বলেছেন। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে, বিশেষ করে আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেবার পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি একাধিকবার কথা বলেছেন। তার প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং অলরেডি তা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।